হ্যালো বন্ধুরা, আমি বিজন। স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল বিকে রয় একাডেমিতে। আজকে চলে এসেছি তোমাদের জন্য প্রাচীন ভারতের ইতিহাসের ক্লাস নম্বর 2 নিয়ে। আজ আমরা আলোচনা করব বৈদিক সভ্যতা নিয়ে। এই বৈদিক সভ্যতার নোটগুলো করার সময় আমি বিভিন্ন বই, যেমন লুসেন্টের জিকে, তরুণ গোয়েলের জিকে, পুনম দালাল ধাইয়ার অ্যানসেন্ট অ্যান্ড মিডিয়াবল ইন্ডিয়া এবং আর.এস. শর্মার অ্যানসেন্ট ইন্ডিয়া, জীবন মুখোপাধ্যায়ের ভারত স্বদেশ ও সভ্যতা এবং উপেন্দ্র সিংয়ের অ্যানসেন্ট ইন্ডিয়া এবং মিডিয়াবল ইন্ডিয়ার বই থেকে এই তথ্যগুলো সংগ্রহ করেই আমি এই নোটটা তৈরি করেছি। অর্থাৎ তোমাদের আর ওই সব বইগুলোর পড়ার খুব একটা প্রয়োজন নেই। তোমরা এই নোটগুলো দেখলেই তা বুঝতে পারবে। আশা করি তোমাদের পরীক্ষায় এটি খুবই উপকারে লাগবে। চলে আসি আমরা বৈদিক সভ্যতায়। আমি বৈদিক সভ্যতাকে দুটো পর্যায়ে আলোচনা করব। আজকে আমরা শুধু বৈদিক সভ্যতার 1 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রশ্ন নম্বর 1, আর্য। আর্য একটি ভাষাগত শব্দ। এটি ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের মধ্যে অবস্থিত শব্দগুলো কি ইন্দো ভাষা পরিবারের মধ্যে অবস্থিত শব্দ? সংস্কৃত, ল্যাটিন, গ্রিক, জার্মান, গথিক, কেল্টিক এবং পার্সিক। এই যে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের মধ্যে ইন্দো ইরানি শাখার একটি উপগোষ্ঠীয় মানুষকে বোঝায় আর্যদের। আর্য কিন্তু কোনো জাতির নাম নয়, এটা হচ্ছে একটি ভাষা। কি ভাষা? এই 7টি ভাষা হচ্ছে মূলত আর্য ভাষা। কিন্তু আর্য শব্দটি প্রাচীন যুগ থেকে কী হিসাবে ব্যবহার হয়ে আসছে? এটি সৎ বংশজাত বা অভিজাত মানুষ, এই হিসাবে কিন্তু আর্য ভাষাটি ব্যবহার হয়ে আসছে। আর্যদের চলে আসে এবার বাসভূমি। আর্যদের বাসভূমি কোথায় ছিল? এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মতভেদ আছে। কোনো ঐতিহাসিক মনে করেন যে আর্যরা বাইরে থেকে এসেছেন, আবার কোনো ঐতিহাসিক মনে করেন যে আর্যরা এ দেশেরই নাগরিক। তো আমরা এখানে বিভিন্ন ঐতিহাসিকের মতামতগুলো একটু পড়ে নেব। যেমন স্যার উইলিয়াম জোন্স মনে করেন ইউরোপ থেকেই আর্যরা এসেছিলেন, তাই তার তত্ত্বকে আমরা বলবো ইউরোপীয় তত্ত্ব। গাইলস মনে করেন যে হাঙ্গেরি থেকেই আর্যরা এদেশে এসেছিলেন। ম্যাক্সমূলার যে তত্ত্ব, সে তত্ত্বটির নাম হচ্ছে সেন্ট্রাল এশিয়া থিওরি, অর্থাৎ মধ্য এশিয়ান থিওরিতে বিশ্বাস করেন ম্যাক্সমূলার। বালগঙ্গাধর তিলক মনে করেন আর্টিকন্দল, অর্থাৎ উত্তর মেরু ছিল আর্যদের আদি বাসভূমি। স্বামী দয়ানন্দ সরস্বতী মনে করেন তিব্বত ছিল আর্যদের আদি বাসভূমি। ডক্টর সম্পূর্ণানন্দ এবং এসি দাস মনে করেন আর্যরা প্রধানত সপ্ত সিন্ধু অঞ্চলে বসবাস করত। এছাড়াও গণনাথ ঝা মনে করেন ব্রহ্মর্ষি দেশ, আর এল.ডি. কার্লা, আর.বি. পান্ডে মনে করেন কাশ্মীর আর মধ্যদেশ ছিল আর্যদের বসবাসভূমি। যদিও এই নিয়ে কেউ স্থির সিদ্ধান্ত উপনীত হতে পারেনি। তবে এই বিষয়ে আমরা অধ্যাপক ব্যান্ডেনস্টাইনের যে মতামত, সেটিকেই আমরা বেশি মান্যতা দেব। কি বলেছিলেন ব্যান্ডেনস্টাইন বলেছিলেন যে ইউরাল পর্বতের দক্ষিণে অবস্থিত খিরগিজের যে তৃণভূমি, সেটি নাকি ছিল আর্যদের আদি বাসভূমি। এখান থেকেই তারা 2 ভাগে ভাগ হয়ে একটি ভাগ যান ইরানে, অপর ভাগ ভারতে প্রবেশ করেন, এবং এটিকেই বেশিরভাগ ঐতিহাসিকই মান্যতা দিয়ে থাকেন। সপ্তসিন্ধু অঞ্চল কি? সপ্তসিন্ধু অঞ্চল কাকে বলা হয় সেটা দেখতে আমাদেরকে। সপ্তসিন্ধু অঞ্চল বলতে বোঝানো হয় আফগানিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, কাশ্মীর, পাঞ্জাব এবং সিন্ধুর অংশবিশেষ, এইগুলোকে বলা হয় সপ্তসিন্ধু অঞ্চল। অর্থাৎ সিন্ধু আর তার 5টি শাখা নদী কী কী? ঝিলাম, যার আগের নাম ছিল বিতস্তা, এগুলো মনে রাখতে হবে যে আগের নামগুলো কী ছিল। বিয়াস, বিপাশা আগের নাম ছিল। চেনাব আগের নাম ছিল আশকিনী। রাভি, পুরুষিনী। সুতালিজ, শতদ্র এবং সরস্বতী, যেটা আধুনিক ঘাগর হাকরা নদী বলে মনে করা হয়। তাহলে এই সিন্ধু আর তার 5টি উপনদীর এর চারিপাশেই গড়ে উঠেছিল কে? আমাদের বৈদিক সভ্যতা, অর্থাৎ আর্যরা এখানেই সভ্যতা গড়ে তুলেছিল। এটাকে বলা হয় সপ্ত সিন্ধু অঞ্চল, অর্থাৎ সমগ্র ছিল উত্তর ভারতে। পরবর্তী কী করে আর্যরা? প্রথমে পূর্ব দিকে এবং পরে তারা পশ্চিমে সরস্বতী নদী আর পূর্ব নদীর মধ্যবর্তী অঞ্চলে বসবাস শুরু করে, যাকে বলা হয় মধ্যদেশ। বৈদিক যুগের শেষ ভাগে আর্যরা বিন্ধ্য পর্বত অতিক্রম করে দক্ষিণ ভারতে বিস্তৃত হয়, এবং দক্ষিণ ভারতে আর্য সংস্কৃতি বিস্তারে প্রধান ভূমিকা নিয়েছিলেন ঋষি অগস্ত্য। এবার চলছে আমরা পরের প্রশ্নে। ঋগ বৈদিক যুগ। আমরা জানি যে আর্যদের কাছে, অর্থাৎ হিন্দুদের কাছে গঙ্গা খুব পবিত্র নদী, কিন্তু মজার বিষয় হলো ঋগ্বেদে গঙ্গার কথাটি মাত্র একবার উল্লেখ করা হয়েছে, মাত্র একবার। আর যমুনার কথাটি উল্লেখ করা হয়েছে কবার? মাত্র 2 বার। গঙ্গা একবার আর যমুনা 2 বার।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গঙ্গা কিন্তু সে যুগের পবিত্র নদী ছিল না। তাহলে কে পবিত্র নদী ছিল? সবচেয়ে পবিত্র নদী ছিল সেই যুগের কি? সরস্বতী নদী। তাহলে বৈদিক যুগের সবচেয়ে পবিত্র নদী ছিল সরস্বতী নদী। এবার চলছি আমরা বৈদিক সাহিত্য। বৈদিক সাহিত্যকে আমরা দুইভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রারম্ভিক বৈদিক সাহিত্য, একটা পরবর্তীকালের বৈদিক সাহিত্য। প্রারম্ভিক বৈদিক সাহিত্য লেখা হয়েছিল খ্রিস্টপূর্ব 15 শব্দ থেকে খ্রিস্টপূর্ব 1000 অব্দের মধ্যে লেখা হয়েছিল প্রারম্ভিক বৈদিক সাহিত্য। এই সময় শুধুমাত্র ঋগ্বেদ সংহিতায় লেখা ছিল। অর্থাৎ আমরা যদি বৈদিক সাহিত্যকে প্রধানত ভাগ করি তাহলে ভাগ করতে পারি দুই ভাগে, একটা হচ্ছে সংহিতা, একটা হচ্ছে ব্রাহ্মণ। এই সংহিতা আবার 4 ভাগে বিভক্ত: ঋগ্বেদ সংহিতা, যজুর্বেদ সংহিতা, তারপরে যে ঋগ্বেদ সামবেদ সংহিতা, অথর্ববেদ সংহিতা, এই 4 ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে প্রথম ভাগ ঋগ্বেদ সংহিতায় এই প্রারম্ভিক বৈদিক যুগেই রচিত হয়েছিল। এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে প্রারম্ভিক বৈদিক সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য বা বৈদিক যুগের প্রধান বৈশিষ্ট্য কি? যে অর্চার কালার পটারি, মানে এই প্রারম্ভিক বৈদিক যুগে একটা গৌরিক বর্ণের যে পটারি মিনস হচ্ছে কি? তো পাত্র ছিল সেই সময় কি? একটু গৌরিক বর্ণের, হালকা হলুদ বর্ণের তোমার পাত্রগুলি ছিল। এটা হচ্ছে সেই পরবর্তীকালের বৈদিক সাহিত্য। পরবর্তীকালের বৈদিক সাহিত্য কি? এটি লেখা হয়েছিল খ্রিস্টপূর্ব 1000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 600 অব্দের মধ্যে লেখা হয়েছিল পরবর্তী বৈদিক সাহিত্য। এটি কি? আমরা ঋগ্বেদ সংহিতা আগে পেয়েছি, লেখা হয়েছিল, কিন্তু ঋগ্বেদ সংহিতা 2 থেকে 7 নম্বর পর্যন্ত কিন্তু লেখা হয়েছিল প্রারম্ভিক বৈদিক সাহিত্যে। পরবর্তী বৈদিক সাহিত্যে তাহলে 2 থেকে 7 যদি হয় তাহলে কি হবে? 1, 8, 9 এবং 10 এইটা কিন্তু পরবর্তী বৈদিক যুগে কিন্তু লিখিত হয়েছিল, রচিত হয়েছিল। আর কি হয়েছিল এই যুগে? সাম বেদের সংহিতা, যজুর্বেদের সংহিতা, অথর্ববেদের সংহিতা লেখা হয়েছিল। আর কি? ব্রাহ্মণ, আরণ্যক আর উপনিষদ প্রতিটি বেদের সঙ্গে, অর্থাৎ 4টি বেদের সঙ্গেই যুক্ত করা হয়েছিল। পরবর্তী বৈদিক যুগের সঙ্গে কি বৈদিক আমরা দেখতে পাই? পেন্টেড গ্রে ওয়্যার, অর্থাৎ এই যুগের যে পাত্রগুলো ছিল সেগুলো ছিল ধূসর বর্ণের। আগের যুগে কি ছিল? একটু হলুদ বর্ণের, গৌরিক বর্ণের, এবং পরবর্তী যুগে পাত্রগুলো ছিল ধূসর বর্ণের, PGW। এবার চলছি আমরা পরের প্রশ্ন। বেদ। বেদ শব্দটি এসছে বিদ থেকে, যার অর্থ কি? যার অর্থ হচ্ছে জানা বা জ্ঞান। পরের প্রশ্নে চলে আসি। প্রতিটি বেদে সাধারণত 4টি অংশ থাকে। কি কি? 1 নম্বর সংহিতা, 2 ব্রাহ্মণ, 3 আরণ্যক এবং 4 উপনিষদ। এই 4টি অংশ নিয়ে তৈরি হচ্ছে প্রতিটি বেদ, অর্থাৎ একটি বেদকে ভাগ করে এই 4টি অংশ আমরা পেয়ে থাকি। প্রথমে সংহিতা। সংহিতা কি নিয়ে লেখা? সংহিতা দেবদেবীর শ্রুতি, গান ও যজ্ঞের মন্ত্র এখানে আলোচনা করা ছিল। ব্রাহ্মণে কি ছিল? যাগযজ্ঞের বিধান, এটা নিয়ে আলোচনা করা ছিল। আরণ্যকে কি ছিল? আরণ্যকে ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করা ছিল। আর উপনিষদ এ ছিল দার্শনিক চিন্তাধারা। উপনিষদকে বলা হয় বেদান্ত। কেন বলা হয়? কারণ এটি বেদের একবারে শেষ অংশ, বেদ আর অন্ত, তাইকে বলা হয় কি? উপনিষদকে বলা হয় বেদান্ত। এবার আমরা আলোচনা করব ঋগ্বেদ নিয়ে। ঋগ্বেদ কি? তো ঋগ্বেদে বর্ণনা আছে, প্রাকৃতিক বর্ণনা আছে, আর প্রাকৃতিক দেবদেবীর শ্রুতিগান আছে ঋগ্বেদের বিষয়বস্তু হিসাবে। এখানে কটি স্তোত্র আছে? তো 1028টি স্তোত্র বা মন্ত্র আছে। এটি কে পাঠ করেন? এটি হোট্রি পাঠ করেন এই মন্ত্রগুলি। এইখানে ঋগ্বেদে সবচেয়ে কোন সম্বন্ধে, দেবতা সম্বন্ধে বেশি মন্ত্র উচ্চারণ করা হয়েছে? তো সেটা হচ্ছে ইন্দ্র সম্বন্ধে 250টি মন্ত্র উচ্চারণ করা হয়েছে। তারপরে কার সম্বন্ধে উচ্চারণ করা হয়েছে? তারপরে উচ্চারণ করা হয়েছে 200টি মন্ত্র উচ্চারণ করা হয়েছে অগ্নি সম্বন্ধে। এখানে একটু ভুল আছে, ঠিক করে নিও। 250টি মন্ত্র উচ্চারণ করা হয়েছে ইন্দ্রকে নিয়ে, 200টি মন্ত্র উচ্চারণ করা হয়েছে কাকে নিয়ে? তো অগ্নিকে নিয়ে। আর সবচেয়ে বেশি উচ্চারণ করা হয়েছে ওম কথাটি 1028 বার উচ্চারণ করা হয়েছে। আর জন বিষয়ে উচ্চারণ করা হয়েছে 275 বার জনকে নিয়ে বলা হয়েছে। এটি কটি অংশে বিভক্ত? এটি 10টি মণ্ডলে বা বইয়ে বিভক্ত কিন্তু এই ঋগ্বৈদিক সভ্যতা, এই ঋগ্বেদ। আমরা আগেই পেয়েছি ঋগ্বেদের দ্বিতীয় থেকে সপ্তম খণ্ড পর্যন্ত আগে লেখা হয়েছিল, পরে বাকি খণ্ডগুলি লেখা হয়েছিল। সম্প্রতি ইউনেস্কো ঋগ্বেদকে বিশ্ব মানবিক ঐতিহ্য নির্দেশকারী সাহিত্য তালিকায় অন্তর্ভুক্ত করেছে, এটা কিন্তু মনে রাখবে। আচ্ছা, এই যে দ্বিতীয় আর সপ্তম, এটা বললাম কি এই পর্যন্ত লেখা হয়েছিল, এটাকে তাই বলা হয় কুল গ্রন্থ। 1 এবং 8 এটি পরবর্তীকার রচনা, সেটা আগে আমরা পেয়েছি যে বাকিগুলো সব পরবর্তীকার রচনা। তার মধ্যে এই যে 10 নম্বরে আমরা কি পাই? পুরুষ সূক্ত, মানে এখানে যে 4টি জাতির কথা আমরা পাই। কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এই 4টি জাতির বিভিন্নভাবে যে উদ্ভব ঘটেছে সেটা কিন্তু আমরা এই 10ম মণ্ডল থেকে পেয়ে থাকি। অষ্টম মণ্ডলে কি? কানভা নামক একটি পরিবার সম্বন্ধে আমরা জানতে পারি। নবম মণ্ডল থেকে আমরা জানতে পারি সোম দেবতার সময় জানতে পারি। সোম কিসের দেবতা ছিল? তো বনস্পতির দেবতা ছিল, গাছের দেবতা ছিল। দশম মণ্ডল থেকে আমরা জানতে পারি মহাবিশ্বের উৎস সময় জানতে পারি। এবং অষ্টম মণ্ডল থেকে কি জানতে পারি? সপ্তম মণ্ডল থেকে আমরা জানতে পারি দশরাজার যুদ্ধ। কে দশরাজার যুদ্ধ? দশরাজার যুদ্ধ হয়েছিল রাজা সুদাসের সঙ্গে অন্য 10টি উপগোষ্ঠী রাজা যুদ্ধ হয়েছিল। সুদাসের পক্ষে ছিল কে? বলিষ্ঠ নামে পুরোহিত, আর অন্য 10টি উপগোষ্ঠী রাজাদের যে
পুরোহিত ছিল সে ছিল বিশ্বামিত্র। এই যুদ্ধটি হয়েছিল কোথায়? পুরুষিনী বা রাভি নদীর তীরে। অবশ্যই তোমরা এই 10টি উপগোষ্ঠীতে যেসব গোষ্ঠীগুলি ছিল সেগুলো একবার দেখবে, যেমন পুরু, যদু, তুর্বাস, অনু, ধ্রু, আলিনা, পাক্তা, ভালানা, শিবি এবং বিশানিন, এই 10টি কিন্তু উপগোষ্ঠী ছিল। অনেক পরীক্ষায় উল্লেখ করে দিতেই পারে যে এর মধ্যে কোনটি ছিল না 10টি উপগোষ্ঠীর মধ্যে, তাই এটা একটু দেখে রাখবে। তাহলে এই যুদ্ধে আমরা দশরা যুদ্ধের সময় জানতে পারি কি সপ্তম মণ্ডল থেকে, এবং এই যুদ্ধে কিন্তু রাজা সুদাস জয়ী হন এবং 10 উপগোষ্ঠী রাজা কিন্তু পরাস্ত হন। আচ্ছা, এবার 3 নম্বর মণ্ডল থেকে জানতে পারি কি গায়ত্রী মন্ত্র। কে তো কার সময় জানতে পারি গায়ত্রী মন্ত্র কাকে নিয়ে লেখা ছিল? তো সাবিত্রীকে লিখেছিল। কে লিখেছিল? এটা লিখেছিল বিশ্বামিত্র। সাবিত্রীকে নিয়ে গায়ত্রী মন্ত্র লিখেছিল। এবার চলেছি আমরা পরের প্রশ্ন। আচ্ছা, ঋগ্বেদে কিন্তু সম্পূর্ণ সংকলন করে কে? দুইজন। একটা হচ্ছে কে কৃষ্ণ দ্বৈপায়ন এবং কে বেদব্যাস। এই দুজন কিন্তু সম্পূর্ণ সংকলন করেন ঋগ্বেদের। চলে আসে সামবেদ। সামবেদ কি? সামবেদ হচ্ছে গানের বেদ। গান এখানে নিয়ে আলোচনা করা হয়েছে। ঋগ্বেদের সব কিছুই ধার করে, ঋগ্বেদের সব গানের ইগুলো ছিল, শ্রুতিগুলো ছিল, সেইগুলো থেকে নিয়েই তৈরি হয়েছে কে সামবেদ। এখানে কটি স্তোত্র আছে? তো 1549টি স্তোত্র আছে। তার মধ্যে 75টি স্তোত্র কি অষ্টম আর নবম যে মণ্ডল ঋগ্বেদের, যেটা পরবর্তী রচনা, সেখান থেকে নেওয়া হয়েছে। এটি পাঠ করে কে? তো উদ্গাত্রী পাঠ করেন। এখানে কটি সুর আছে? এখানে 1810টি সুর আছে। এখান থেকেই ধ্রুপদ নামক একটা রাগ, যে গানের একটা সুর, সেটা কিন্তু এখান থেকে আমরা পরিচয় পাই, যেটি পরবর্তীকালে মিয়া তানসেন কিন্তু গিয়েছিলেন। আচ্ছা, এর তো সেই পরের বেদ যজুর্বেদ। যজুর্বেদ আমরা কি জানতে পারি? তো বলি কীভাবে হতো, বলিদানের যে পদ্ধতি, সেটি আমরা জানতে পারি যজুর্বেদ থেকে। এটি পাঠ করেন কে? তো অ্যাডভার্গিয়াস নামে একটা পুরোহিত এটি পাঠ করেন। এটি গদ্য এবং পদ্য এই দুটো ভাষাতেই লেখা। এটি গদ্য এবং পদ্য এই দুটি ভাষাতেই কিন্তু লেখা হয়েছে। আগেরগুলো কি? আগেরগুলো কিন্তু শুধুমাত্র গদ্যে লেখা ছিল, পদ্যে লেখা ছিল, কিন্তু এটি গদ্য পদ্য দুটোতেই লেখা। এখানেই আমরা প্রথম রাজসহ এবং বাজপেয় সম্বন্ধে প্রথম আমরা জানতে পারি। রাজসহ কি? রাজসহ একটা যজ্ঞ। এই যজ্ঞ কি? এই যজ্ঞ শুধু বলি হতো। এটি বলিটা চলতো প্রায় 1 বছর। বাজপেয় কি? বাজপেয় হচ্ছে রথ দৌড় প্রতিযোগিতা। এইখানে রাজা এই প্রতিযোগিতা অবশ্যই জয়লাভ করতো। এটি কি 17 দিন থেকে 1 বছর পর্যন্ত চলতে পারতো। এছাড়া আরও আছে অশ্বমেধ। আমরা জানি অশ্বমেধ যজ্ঞ কি 3 দিন চলতো। রাজা একটা অশ্ব ছেড়ে যেত, যেসব অঞ্চলের মধ্যে অশ্ব যেত সেসব অঞ্চলগুলো রাজা তার নিজের অধিকার বলে মেনে নিত। এটা হচ্ছে অশ্বমেধ যজ্ঞ। তাহলে এই যজ্ঞগুলো বিশেষ করে রাজস্ব এবং বাজপেয়ী দুটো যজ্ঞের কথা জানতে পারি আমরা কোথা থেকে? জানতে পারি আমরা যজুর্বেদ থেকে। এবার চলে আসি কি অথর্ববেদ। অথর্ববেদ কি? অথর্ববেদ কি জানতে পারি আমরা? অথর্ববেদ থেকে জানতে পারি আমরা জাদুবিদ্যা, আত্মা এবং রোগ, এই 3টি বিষয় আমরা জানতে পারি অথর্ববেদ থেকে। অথর্ববেদকে বলা হয় শ্রেষ্ঠ বেদ বা ব্রহ্মবেদ বলা হয়, কারণ এটি পাঠ করেছিলেন ব্রাহ্মণ। এটি হচ্ছে বেদের সর্বশেষ বেদ। আমরা আগে জানি যে অথর্ববেদ সর্বশেষ বেদ, এবং এটি 20 খণ্ডে বিভক্ত। এটিকে অনার্য কাজ হিসাবে বিবেচিত করা হয়। মানে এটি যেহেতু অনেক পরে রচনা করা হয়েছিল, তাই একে মনে করা হয় এটি অনার্য, মানে আর্য বাদ দিয়ে অন্য কোনো জাতি হয়তো লিখেছিল, তাই অনেকদিন একে বেদে অন্তর্ভুক্ত করা হয়েছিল এই জন্য। এখানে কটি স্তোত্র আছে? এখানে 711টি স্তোত্র আছে। সভা সমিতির কথা প্রথমে এখানেই জানতে পারে। সভা সমিতি ছিল কি? সভা সমিতি ছিল প্রজাপতি, অর্থাৎ প্রজাপতি ব্রহ্মার 2 মেয়ে, এইটা উল্লেখ করা হয়েছে কে? এইখানে অথর্ববেদে। আর গোত্র এই কথাটাও প্রথম পাওয়া যায় এই অথর্ববেদে। এবার প্রত্যেক বেদের আবার উপবেদ আছে, এগুলো অবশ্যই জানতে হবে উপবেদগুলো কী কী। যেমন ঋগ্বেদের কি উপবেদ? ঋগ্বেদের উপবেদের নাম হচ্ছে আয়ুর্বেদ ঋগ্বেদ। সামবেদের উপবেদের নাম কি? গন্ধর্ববেদ। যজুর্বেদের উপবেদের নাম কি? ধনুর্বেদ। অথর্ববেদের উপবেদের নাম হচ্ছে শিল্পবেদ। এইগুলো উপবেদগুলো জানতে হবে। এবার চলে আসি আমাদের সংহিতার পরের অংশ হচ্ছে ব্রাহ্মণে চলে আসি। ব্রাহ্মণে কি আছে? তো ব্রাহ্মণে আছে যাগযজ্ঞের বিধানের বর্ণনা দেওয়া আছে। বেদের স্তোত্রগুলির ব্যাখ্যাও আমরা ব্রাহ্মণ থেকেই পাই। ব্রাহ্মণ কিসে লেখা? অবশ্যই গদ্যে লেখা। এবার আমরা পেলাম যে প্রত্যেক বেদের সঙ্গে ব্রাহ্মণ যুক্ত করা আছে, সেগুলো একটু জেনে নেবো আমরা। যেমন ঋগ্বেদের সঙ্গে কি ঐতরেয় ব্রাহ্মণ এবং কাউশটিকি যে ব্রাহ্মণ বা সংখ্যা ব্রাহ্মণ যুক্ত করা হয়েছে। সামবেদের সঙ্গে কোন ব্রাহ্মণ যুক্ত করা আছে? পঞ্চবিংশ, সাতবিংশ এবং জাইমিনা এবং ছন্দজ্ঞ, এই 4টি ব্রাহ্মণ যুক্ত করা হয়েছে। যজুর্বেদের সঙ্গে কি যুক্ত করা আছে? যজুর্বেদের সঙ্গে যুক্ত করা আছে শতপথ ব্রাহ্মণ, যেটি ছিল সবচেয়ে প্রাচীন ব্রাহ্মণ। তাই যদি বলে সবচেয়ে প্রাচীন ব্রাহ্মণের নাম কি? সবচেয়ে প্রাচীন ব্রাহ্মণের নাম হচ্ছে কি? শতপথ ব্রাহ্মণ। আচ্ছা, এবার চলে আসি সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে বড়, কিন্তু এটা মাথায় রাখতে হবে, সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে বড় ব্রাহ্মণের নাম হচ্ছে শতপথ ব্রাহ্মণ।
আর যজুর্বেদের সঙ্গে কি তাইতারিয়া ব্রাহ্মণও যুক্ত। অথর্ববেদের সঙ্গে কোন ব্রাহ্মণ যুক্ত? তো গোপাথা ব্রাহ্মণ যুক্ত। এবার চলে আসে আমরা উপনিষদ। উপনিষদে কী নিয়ে আলোচনা করা হয়েছে? উপনিষদের দর্শন নিয়ে আলোচনা করা হয়েছে। উপনিষদের আক্ষরিক অর্থ কি? আক্ষরিক অর্থ হচ্ছে কারো কাছে বসে থাকা, অর্থাৎ গুরুর কাছে বসে শিক্ষা নেওয়া। কটি উপনিষদ আছে? তো 108টি উপনিষদ আছে, তার মধ্যে 13টি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিছু আমরা গুরুত্বপূর্ণ উপনিষদ দেখি, যেমন মুন্ডক উপনিষদ। মুন্ডক উপনিষদে কি সত্যমেব জয়তে কথাটা আমাদের যে নেওয়া হয়েছে, যেটা আমাদের ন্যাশনাল অ্যাম্বলের নিচে লেখা থাকে, সেই সত্যমেব জয়তে, সেটা মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। এটি হচ্ছে সবচেয়ে বড় উপনিষদ। এটা হচ্ছে ছান্দোগ্য উপনিষদ। এটি কি প্রথম 3টি আশ্রম এর বিষয়ে আলোচনা করে। প্রথম 3টি আশ্রম কি কি? আমরা জানি ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, 4টি আশ্রম। এর প্রথম 3টি আশ্রম কিন্তু ছান্দোগ্য উপনিষদ নিয়ে আলোচনা করা হয়েছে। আর কি? আর 2টি বিবাহের পদ্ধতি, বিবাহের ধরন কি? একটা অনুলোম বিবাহ, একটা প্রতিলোম বিবাহ। অনুলোম বিবাহ কি? যেখানে ছেলে হবে উচ্চ বংশের, মেয়ে হবে নিচু বংশের, সেটা হচ্ছে অনুলোম বিবাহ। আর প্রতিলোম বিবাহ ঠিক তার উল্টো নিয়ে আলোচনা করা আছে। আচ্ছা, এবার আমরা পেলাম 3টে আশ্রমে আলোচনা, 3টে আশ্রম নিয়ে আলোচনা করেছে ছান্দোগ্য উপনিষদ, কিন্তু 4টে আশ্রম নিয়ে আলোচনা করেছে কে? জবালা উপনিষদ। জবালা উপনিষদে প্রথম 4টে আশ্রম নিয়েই আলোচনা দেখতে পাওয়া যায়। এবার আসছে ত্রিমূর্তি মতবাদ। ত্রিমূর্তি মতবাদ আলোচনা করেছে কে? মৈত্রেয়ী উপনিষদের ত্রিমূর্তি মতবাদ নিয়ে আলোচনা করা হয়েছে। এবার আসছি বৃহদারণ্যক। বৃহদারণ্যক হচ্ছে সবচেয়ে প্রাচীন, সবচেয়ে বড় মুন্ডক উপনিষদ, এবং সবচেয়ে প্রাচীন হচ্ছে বৃহদারণ্যক। আর কি? এবার আসছি কথোপনিষদ। কথোপনিষদ কি? নচিকেতা আর যমের মধ্যে যে কথোপকথন, সেটি আমরা উপনিষদ থেকেই পেয়ে থাকি। এবার আসছি আমরা পরের প্রশ্নে। এবার আসছে বেদাঙ্গ। বেদাঙ্গ কি? এটি 6টি ভাগে বিভক্ত হচ্ছে বেদাঙ্গ। বেদের একটা অংশ এটা। বেদাঙ্গকে ঠিক, বেদাঙ্গ হচ্ছে কি? বেদকে ঠিকঠাকভাবে বর্ণনা করার জন্য বেদাঙ্গ রচনা করা হয়েছিল পরবর্তীকালে। এটি 6টি অংশ। কি কি? প্রথম অংশ হচ্ছে শিক্ষা, অর্থাৎ ধ্বনিবিজ্ঞান। শিক্ষার অংশ কী কী? একটি হচ্ছে প্রতিসাক্ষ্য। ধ্বনিবিজ্ঞানের সবচেয়ে প্রাচীন শিক্ষার একটি অংশের নাম হচ্ছে প্রতিসাক্ষ্য, যেটি ধ্বনিবিজ্ঞানের সবচেয়ে প্রাচীন গ্রন্থ। 2 নম্বর হচ্ছে কল্প। আমরা কি শিক্ষা, কল্প, জ্যোতিষ, জ্যোতিষ। 4 নম্বর ব্যাকরণ, 5 নম্বর নিরুক্ত, 6 নম্বর হচ্ছে ছন্দ। এই 6টি ভাগে বিভক্ত হচ্ছে বেদাঙ্গ। শিক্ষার মধ্যে প্রতিসাক্ষ্য হচ্ছে ধ্বনিবিজ্ঞানের সবচেয়ে প্রাচীন গ্রন্থ। কল্প, কল্প হচ্ছে আচার আচরণ নিয়ে আলোচনা, তাকে বলা হয় আচার বিজ্ঞান। এখানে 3টি অংশ আছে, একটা শুল্ভাসূত্র, একটা গৃহসূত্র এবং একটা ধর্মসূত্র নিয়ে আলোচনা করা হয়েছে। জ্যোতিষ, জ্যোতিষ কি? বেদাঙ্গ জ্যোতিষ হচ্ছে, জ্যোতিষের মধ্যে বেদাঙ্গ জ্যোতিষ হচ্ছে সবচেয়ে প্রাচীন জ্যোতিষ গ্রন্থ। কে লিখেছিল? লিখেছিল লাগাদ মুনি লিখেছিল এটাকে। হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণ বললে আমার কথা মনে পড়ে অষ্টাধ্যায়ের কথা মনে করে। কে লিখেছিল? পাণিনি। পাণিনি অষ্টাধ্যায় ছিল সবচেয়ে প্রাচীন ব্যাকরণ গ্রন্থ। এটা হচ্ছে নিরুক্ত, শব্দতত্ত্ব, মানে ঋগ্বেদে যেসব কঠিন শব্দগুলো ছিল সেগুলো নিয়ে এখানে একটা ডিকশনারি বা শব্দ ভাণ্ডার তৈরি করা, তাকে বলা হতো নিরুক্ত। আর শেষে হচ্ছে ছন্দ বা ম্যাট্রিক্স। তাহলে এই 6টি হচ্ছে বেদাঙ্গ। এটা তো সেটা পুরাণ। পুরাণের সংখ্যা কত? পুরাণের সংখ্যা হচ্ছে 18টি পুরাণ। এই পুরাণ কি? মূলত 5টি বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেছে। কটি যুগের? তো 4টি যুগের 5টি বিষয় নিয়ে কিন্তু পুরাণ আলোচনা করেছে। সেই 5টি বিষয় কী কী? 5 বিষয় হচ্ছে স্বর্গ, প্রতিস্বর্গ। স্বর্গ কী জিনিস? স্বর্গ হচ্ছে কীভাবে পৃথিবী তৈরি হয়েছিল তা নিয়ে বলা হয়েছে। প্রতিস্বর্গ, প্রতিস্বর্গ কী জিনিস? প্রতিস্বর্গ হচ্ছে আমোদ প্রমোদ, এইসব নিয়ে আলোচনা করা হয়েছে। মন্বন্তর, মন্বন্তর কি? মুনুর যে বিভিন্ন অধ্যায়, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। মনু অনেকগুলো জিনিস লিখেছিল, সেইগুলো মনুর যে স্মৃতি, মনুর স্মৃতি কিন্তু গুপ্ত পিরিয়ডের আগে রচনা করা হয়েছিল। সেই মনুর স্মৃতির বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করা হয়েছে মন্বন্তরে। এবার আসছি ভামসা। ভামসা কি? তো ভামসাতে আলোচনা করা হচ্ছে ঋষি আর যে ঈশ্বরের যে বংশ পরিচয়, যে বংশ পরম্পরা যেসব মানুষগুলো আসবে, ঋষি আর ঈশ্বর আসবে, তাদের পরিচয় দেওয়া ছিল ভামসাতে। আজটা কি? ভামসানুচরিত, এতে আলোচনা করা ছিল রাজার বংশ পরিচয়। তাহলে এই পুরো এই 5টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল পুরাণে। আর 4টি যুগ, 4টি যুগ কী কী? একটা সত্যযুগ, একটা ত্রেতা যুগ, একটা দ্রাপর যুগ এবং কলিযুগ। এই 4টি যুগ নিয়েও কিন্তু আলোচনা করেছে। 4টি যুগের 5টি বিষয় নিয়ে আলোচনা করেছে পুরাণে। এবং পুরাণের মধ্যে মৎস্য পুরাণ হচ্ছে সবচেয়ে প্রাচীন পুরাণ। এটা হচ্ছে দর্শন। দর্শন কিন্তু কটি আছে? দর্শন আছে 6টি দর্শন। কী কী দর্শন? 6টি দর্শন। তো একটা হচ্ছে ন্যায় দর্শন। ন্যায় দর্শন কে লিখেছিল? ন্যায় দর্শন লিখেছিল গৌতম। গৌতমের হচ্ছে ন্যায় দর্শন। 2 নম্বর দর্শন কি? 2 নম্বর দর্শন হচ্ছে বৈশেষিক। বৈশেষিক কে লিখেছিল? বৈশেষিক লিখেছিল কনাদ। 3 নম্বর কি? সংখ্যা। সংখ্যা দর্শন কে লিখেছিল? কপিল। 4 নম্বর যোগ। যোগ কে লিখেছিল? পতঞ্জলি। পতঞ্জলির যোগ দর্শন। তারপরে পূর্ব মীমাংসা কে লিখেছিল? জৈমিনী। উত্তর মীমাংসা লিখেছিল কে? ব্যাস। এই 6টি দর্শন 6 জন লিখেছিল। এটা কিন্তু একটু ভালো করে মুখস্থ করে নেবে। এবার চলে আসি আমরা মহাকাব্যে। মহাকাব্য কি? মহাকাব্য আমাদের 2টি, একটি হচ্ছে রামায়ণ, একটি মহাভারত। রামায়ণ লিখেছিল কে? বাল্মীকি। কটি পর্ব আছে? 7টি পর্ব আছে। কতগুলি শ্লোক আছে? তো 24,000 শ্লোক আছে রামায়ণে। একে বলা হয় কি? আদি কাব্য। এটি লেখা হয়েছিল কত? 5ম শতক বিসি থেকে 12 শতক বিসি পর্যন্ত এটি লেখা হয়েছিল। 400 বিসি থেকে 400 সিই পর্যন্ত এইটুকু সময়ের মধ্যে লেখা হয়েছিল কে? রামায়ণ। রামায়ণকে বলা হয় কি? আদি কাব্য। এবার চলে আসি কি? মহাভারত। মহাভারতের কে লিখেছিল? মহাভারত লিখেছিল ব্যাস। কটি পর্ব আছে? 18টি পর্ব আছে।
কটি শ্লোক আছে? 1,00,000-এর বেশি শ্লোক আছে। যেহেতু এটি 1,00,000-এর বেশি শ্লোক আছে, তাই এটিকে কী হিসেবে মহাভারত হিসেবে মানে নামকরণ করা হয়েছে। যদিও প্রথমে এর নাম মহাভারত ছিল না, এর প্রথমে নাম ছিল কি? জয় সংহিতা। যখন এর টোটাল শ্লোক ছিল 8,800টি, তখন এর নাম ছিল জয় সংহিতা। তারপরে নাম কী হয়েছিল? চতুর্বিংশতি শত সহস্রটিকা বা সমহিতা বা ভারত, তখন ছিল 24,000 শ্লোক। এবং বর্তমানে যখন এর 1,00,000-এর বেশি শ্লোক হয়েছে, তখন এর নাম হয়েছে কি? মহাভারত। মহাভারতের সবচেয়ে বড় অধ্যায়ের নাম হচ্ছে কি? শান্তি পর্ব অধ্যায় হচ্ছে সবচেয়ে বড়। এবার চলে শেষ প্রশ্ন, শ্রুতি সাহিত্য। শ্রুতি আর স্মৃতি কি? শ্রুতি হচ্ছে যেগুলো আগের বেদ লেখা হতো না, আগে মুখে বারবার শুনে শুনে মুখস্থ করতে হতো, তাই বেদের অপর নাম ছিল স্মৃতি। এগুলো যেহেতু শ্রুতি শুনে শুনে মনে রাখতে হতো, তাই শ্রুতি। আর যেহেতু এগুলো শুনে শুনে স্মৃতি রাখতে হতো, তাই এটার নাম ছিল স্মৃতি। শ্রুতি সাহিত্য হলো কি? 4 বেদ, ঋক, সাম, যজুর, অথর্ব, ব্রাহ্মণ, আরণ্যক আর উপনিষদ, এগুলোকে বলা হতো শ্রুতি সাহিত্য। আর স্মৃতি সাহিত্য গুলো কি? বেদাঙ্গ, পুরাণ, উপনিষদ এবং ইতিহাস, এইগুলোকে বলা হয় স্মৃতি সাহিত্য। আজকে আমরা তাহলে কি বৈদিক সাহিত্যের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করলাম। তোমরা এগুলো বারবার পড়বে, দরকার পড়লে ভিডিওকে পজ করে তোমরা এগুলো মুখস্থ করবে। দেখবে পরীক্ষায় এর বাইরে কোনো প্রশ্ন কিন্তু আসা সম্ভব নয়। আমরা খুব শীঘ্রই বৈদিক সভ্যতার দ্বিতীয় ভিডিও আপলোড করে দেবো। ততক্ষণ পর্যন্ত তোমরা এগুলো ভালো করে পড়ো এবং সুস্থ থেকো।